আমি দেখি একটা নারী অবয়ব আমার পায়ের কাছে বসে আছে এবং আমার পায়ে তার দাঁত বসিয়ে আমার শরীর থেকে রক্ত চুষে খাচ্ছে। তার চেহারা অনেক ভয়ঙ্কর, তার দাঁতগুলো ছিল সূচালো আর ছিল ময়লা জটপাকানো চুল। তার দিকে চোখ পড়তেই সে আমার দিকে কুৎসিত একটা হাসি দেয়। আমি বোকার মতো তাকিয়ে তার এই সমস্ত কাজ দেখি এবং কিছুক্ষণ পর লাফ দিয়ে জানালার বাইরে চলে যায়। সে যখন জানালার কাছে গিয়ে লাফ দিল তখন মনে হলো সে যেন ধোঁয়ায় পরিণত হয়ে গেল। আমি আমার পায়ের দিকে তাকিয়ে দেখি আমার পায়ে কোনো ধরনের দাঁত বসানো বা কোনো ধরনের কামড়ের চিহ্নই নেই, কিন্তু আমি অনেক দুর্বল অনুভব করতে থাকি। তবুও আমি মনে করি আমার হয়তোবা অনেক ঘুম পেয়েছে, তাই আমি উল্টাপাল্টা দেখছি। হ্যালুসিনেশন ভেবে আমি সেদিনের মতো ঘুমিয়ে পড়ি। এর মাঝে অফিস করতে থাকি এবং আমার শরীর আরও দুর্বল হতে থাকে। কয়েকদিন পর রাতের বেলা হুট করে ঘুম ভাঙার পর আমি দেখি আবার সেই নারী অবয়বটি আমার পায়ের কাছে বসে আছে এবং পা থেকে রক্ত খাচ্ছে। আমি এক লাফ দিয়ে বিছানায় উঠে যাই এবং জিজ্ঞাসা করি, কে আপনি? আপনি আমার এখানে কি করছেন? আপনি কেন আমার সাথে এসব করছেন? আমার কথাটি শুনে নারী অবয়বটি বিকট হাসি দেয়, যা ছিল খুবই বিকৃত, যে কারো রক্ত হিম হয়ে যাবে সেই হাসি শুনে। আমার কথা শুনে নারী অবয়বটি আমার দিকে তাকিয়ে বলে, কুয়ার কাছে গিয়েছিলে, তোমাকে বলেছিলাম জীবন নিয়ে ফিরতে পারবে না। তুমি হোঁচট খেয়ে পড়ে যাবার পর তোমার রক্ত সেখানে পড়েছিল, সেই রক্ত আমি পান করেছিলাম। এই সমস্ত আরো অনেক কথা বলে এবং এই কথা বলে সেই অবয়বটি আমার দিকে বিকৃত হাসি দেয় এবং সেদিনের মতো আবার ধোঁয়ায় মিলিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমার অবস্থা দিনে দিনে আরো খারাপ হতে থাকে আর আমি তাই চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আরিফের কথা শুনে আমি খুব আতঙ্কিত হয়ে পড়ি এবং তাকে বলি সে কেন পরিবারের কাউকে এই সমস্ত জানায়নি। আরিফ বলে ওই নারী অবয়ব নাকি তাকে বলেছিল সে যার সাথে এসব শেয়ার করবে তাকেই নাকি সে ঠিক একইভাবে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিবে। আমি আরিফের কাছ থেকে সব শুনে আরিফের বাবা মাকে জানাই। সেদিন রাতে আরিফের বাবা আমাকে নিয়ে ভালো কোনো হুজুরের সন্ধানে বেরিয়ে পড়েন। আমরা অনেক খোঁজাখুঁজির পর এক হুজুরের সন্ধান পাই। এসব অতি প্রাকৃত সমস্যার সমাধান তিনি করতে পারেন। সেই হুজুরকে সব খুলে বলার পর হুজুর আমাদেরকে বলেন আরিফ যাকে দেখছে সে ছিল একটা রক্তখেকো পিশাচ জিন। এই জিনেরা মানুষের শরীর থেকে রক্ত পান করে বেঁচে থাকে। আরিফ যেদিন প্রথম সেই কুয়ার কাছে গিয়েছিল সেদিন আরিফ পড়ে যাওয়ার জন্য তার হাত কেটে যায় এবং সেখান থেকে বের হওয়া রক্ত সেই কুয়ার আশেপাশে পড়েছিল আর সেই পিশাচ আরিফের সেই রক্ত পান করেছিল। সব পিশাচ জিন একবার যার রক্ত পান করে তার শরীর থেকে রক্ত শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না। কিন্তু আরিফ তার কিছুদিন পর শহরে চলে যাওয়ার জন্য সেই জিন তার কোনো ক্ষতি করতে পারেনি, কেননা আরিফকে সে আর খুঁজে পায়নি। কিন্তু বাড়িতে আসার পর আরিফ আবার সেই কুয়ার কাছে গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। সেই জিন অনেক দিন অপেক্ষা করেছে রক্ত পান করার জন্য। যখন আবার আরিফকে দেখেছে সেই কুয়ার কাছে তখন সে আরিফের পিছু নিয়েছে এবং পিছু নিতে নিতে আরিফের শহরের বাড়িতে পৌঁছে গেছে। আরিফের বাবা এবং আমি এইসব কথা শুনে প্রচন্ড ভয় পাই এবং হুজুরকে সাহায্য করার অনুরোধ করি। জিনের হাত থেকে আরিফকে মুক্ত করার ব্যবস্থা তিনি বলেন হয়তোবা করতে পারবেন, কিন্তু আরিফকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না। হুজুর আমাদেরকে একটি তাবিজ দেন এবং বলেন এই তাবিজটি আজ রাত 3টার পর সেই কুয়ার কাছে গিয়ে কুয়ার ভেতরে ফেলে দিতে হবে, কেননা এখন না আটকালে হয়তো আমার সাথেও এমন কিছু হবে। যেহেতু সেই জিন আরিফকে বলেছিল যার সাথে আরিফ এগুলো শেয়ার করবে তার পরিণতি আরিফের মতোই হবে। হুজুর আমার হাতে একটা তাবিজ বেঁধে দিয়ে বলেন 41 দিন পর তা খুলে পানিতে ফেলে দিতে। তিনি আরও একটি তাবিজ দেন আরিফের জন্য এবং বলেন এটি আরিফের হাতে বেঁধে দিতে এবং আরিফ যেন এই তাবিজ তার শরীর থেকে কখনো আলাদা না করে। হুজুর আমাদেরকে সাবধান করে দিয়ে বলেন আরিফ যদি এই তাবিজ শরীর থেকে আলাদা করে তাহলে সেই জিন আবার আরিফের শরীর থেকে রক্ত খেতে আসবে আর এইবার সে আরিফের শরীরের পুরো রক্তই খেয়ে চলে যাবে, যখন আরিফকে আর বাঁচানো সম্ভব হবে না। হুজুরের কথা মতো আরিফের বাবা আর আমি সেদিন রাত 3টার দিকে সেখানে গিয়ে তাবিজটা ফেলে আসি এবং তাবিজটি ফেলার পর সেখান থেকে বিকট কান্নার আওয়াজ শুনতে পাই এবং মনে হচ্ছিল কেউ আর্তনাদ করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কিন্তু পারছে না। এরপর আরিফের বাবার আমি বাসায় ফিরে আরিফের হাতে তাবিজ বেঁধে দেই। এর মধ্যে আরিফের শরীরের কোনো উন্নতি হয়নি এবং অবনতিও হয়নি, সে আগের মতোই কঙ্কাল হয়ে পড়ে আছে। আরিফ এখনো মাঝে মাঝে তার জানালার সামনে সেই নারী অবয়বটিকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সেই নারী অবয়ব নাকি তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে এবং বলে একদিন না একদিন আরিফের শরীরের অবশিষ্ট রক্ত সে পান করবেই। আরিফ বর্তমানে তার গ্রামের বাড়িতেই থাকে, তার শরীরের কোনো কাজ করার শক্তি নেই, সারাদিন সে বিছানায় পড়ে থাকে এবং ফ্যাল করে জানালার বাইরে তাকিয়ে থাকে। কে জানতো নিজেকে সাহসী প্রমাণ করার জন্য জীবনের এমন চরম মূল্য দিতে হবে। এই ছিল আমার আজকের ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়।
6 আগস্ট 2022। আমি সেদিন আমার দিনের সব কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎই আমার ফোনে একটা কল আসে। ফোনটি ছিল রেজওয়ান ভাইয়ের। আপনাদের মনে আছে রেজওয়ান ভাইয়ের কথা? এপিসোড 91 ইলিশ মাছের বিড়ম্বনা ঘটনাটি যিনি আমাকে দিয়েছিলেন। রেজওয়ান ভাইয়ের ফোন ধরতেই উনি আমাকে বললেন, শোন, আগামীকাল তোকে নিয়ে এক বড় ভাইয়ের বাসায় যাব। উনি তোকে একটা ঘটনা বলতে ইন্টারেস্টেড। রেডি থাকিস বিকেলে। আমি ওনার কথায় রাজি হয়ে আচ্ছা বলে ফোনটা পকেটে রেখে দিই এবং পরের দিন বিকেলে রেজওয়ান ভাইয়ের সাথে চলে যাই সেই হতভাগ্য বাবার বাসায়। উনি কোনো ভনিতা না করে আমাকে বললেন, তুমি আমার ছেলের বয়সী, তোমার কথা অনেক শুনেছি, তোমার ঘটনাও আমি শুনি। তোমাকে আমি আমার ছেলের দুর্বিষহ জীবনের করুণ এক অধ্যায়ের কথা বলবো, ধৈর্য নিয়ে শুনবে কিন্তু। আমি শিওর বলতেই উনি শুরু করলেন ওনার ছেলের জীবনের এক চলমান কালো অধ্যায়। বলছেন, হতভাগ্য বাবা। মানুষের জীবনে কেমন যেন পাজেলের মতো সবকিছু। হারানো টুকরো খুঁজতে খুঁজতে আমাদের জীবন পার হয়ে যায়, তাই না? শুরুতেই কেন এই কথা বলছি শুনতে থাকুন, বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবিদ শেখ। আমার বিয়ে হয় 1991 সালের এপ্রিল মাসের 23 তারিখ। বিয়ের 2 বছর পরে আমাদের সংসারে মহান আল্লাহ একজন পুত্র সন্তান দান করে, আমাদের ওপর রহমত বর্ষণ করেন। কিন্তু এই রহমতের স্থায়িত্বকাল ছিল শুধুমাত্র 2006 সাল পর্যন্ত। কেন বলছি? 2006 সালের জুন মাসে আমি, আমার ছেলে ও আমার স্ত্রী, আমাদের 2 পরিবারের আরো কয়েকজন সদস্য নিয়ে একটি পিকনিক স্পটে যাই। আমার ছেলে রিফাত, ওর বয়স তখন 13 বছর, খুব একটা বেশি বয়স না। পিকনিক স্পটে খাবার রান্নার আগে রিফাত ওর হাতে করে একটি কাঠের পাজেল নিয়ে আমার কাছে এসে বলে, আব্বু, এই পাজেলটা একটু মিলিয়ে দেবে? আমি অনেক চেষ্টা করেও পারছি না। আমি পাজেলটা দেখে বুঝতে পারি পাজেলের লেখাগুলো আরবি, কিন্তু আরবি ভালোভাবে পড়তে না জানায় আমার পক্ষে সেই পাজেল সলভ করা সম্ভব হবে না বলে বুঝতে পারি। আরবি লেখার সাথে কিছু চিত্রও আঁকা ছিল, যেন সেই পাজেলে কি আঁকা ছিল আমি বুঝিনি। বিজ্ঞান মনস্ক মানুষ হবার ফলে আমি আরবি লেখাগুলো ও চিত্রগুলোকে তেমন একটা পাত্তা দেইনি। আমি আমার ছেলেকে বলি বাসায় গিয়ে সে যেন বাসার হুজুরের কাছে ভালো করে আরবি শিখে সেই পাজেল সলভ করে বা হুজুরকে দিয়ে সলভ করিয়ে নেয়। রিফাত আমার কথা মেনে নেয়। এরপর পিকনিক আর খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ি ফিরে আসি। 6 মাস কেটে যায়। এরপর যেসব ঘটনা হতে থাকলো আমাদের সাথে, সেসব ঘটনার কোনো এক্সপ্লেনেশন আমাদের কাছে নেই। ঘটনাগুলি আমি ধাপে ধাপে বলছি। 2006 সালের ডিসেম্বর মাসের 17 তারিখ রাত 12টা অতিক্রম করেছে। আমিও আমার স্ত্রী ঘুমানোর জন্য প্রস্তুত হই। আমার ছেলে ইতোমধ্যে ঘুমিয়ে গেছে। রাত 3টার দিকে হঠাৎ আমার ছেলের রুম থেকে চিৎকার ভেসে আসে, আম্মি, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। আমরা দৌড়ে আমার ছেলের রুমে গিয়ে দেখলাম দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে ভারী ও মোটা গলায় একটা আওয়াজ ভেসে আসলো, জানা আমরা কখনো শুনেছি আর জানা কোনো মানুষের গলার আওয়াজ। সেই আওয়াজটা বলছিল, কেন কেন ডাকলি আমাকে? আমার কাজ তো শেষ হয়ে গিয়েছিল, কেন ঘুম ভাঙালি আমার?